আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আপনাদের আলোচনা করব প্রোগ্রামিংয়ের ইতিহাস। এই প্রোগ্রামিংয়ের ইতিহাসের যে প্রজন্ম ছিল, প্রজন্মগুলো, বিভিন্ন প্রজন্মের ভাষাগুলো, উচ্চস্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষাগুলো, এগুলো বিস্তারিত আপনাদের ব্যাখ্যা করে দেবো, যাতে আপনারা ক নম্বর এবং খ নম্বর খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারেন। তো চলেন শুরু করা যাক বেশি দেরি না করে। আমরা যদি দেখি যে প্রোগ্রামিংয়ের ইতিহাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথম প্রথম প্রজন্ম, যেটা বলা হয় ফার্স্ট জেনারেশন। তো ফার্স্ট জেনারেশন, প্রথম প্রজন্ম, সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড দ্বিতীয় প্রজন্ম যেটা, সেটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন। অ্যান্ড এই সেকেন্ড জেনারেশনে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে থাকি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন। অ্যান্ড তৃতীয় প্রজন্ম যেটা, সেটা হচ্ছে গিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড চতুর্থ প্রজন্ম, সেটা হচ্ছে গিয়ে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো 1945 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতটা ভাষা সৃষ্টি হয়েছে, প্রোগ্রামিং ভাষা সৃষ্টি হয়েছে, সেগুলোকে মোটামুটি এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের কারো কারো বইতে হয়তো পঞ্চম প্রজন্মের ভাষাও লেখা আছে। সো বেশিরভাগ বইতে চতুর্থ প্রজন্ম পর্যন্ত লেখা আছে, এবং এই চতুর্থ প্রজন্ম পর্যন্ত পরীক্ষায় আসেও। পঞ্চম প্রজন্ম থেকে তেমন কিছু আসে না, তবে জেনে রাখা ভালো পঞ্চম প্রজন্মের ভাষা ইতিমধ্যে বিলংস করতেছে, এবং এটাকে আমরা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে চিনি আর কি। তো 1945 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যতটা ভাষা এসেছে, বা যতটা ভাষা নিয়ে কাজ করা হচ্ছে প্রোগ্রামিং ভাষায়, সেটাকে আমরা মোটা দাগে এই 4টা ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম। তাহলে প্রথম প্রজন্মের জন্য আমরা জানবো, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 দিয়ে এই মেশিন ল্যাঙ্গুয়েজটা এক্সপ্লেন করা হয়, অর্থাৎ কম্পিউটারের ভাষা, কম্পিউটারের নিজস্ব ভাষা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেখানে শুধুমাত্র নিমোনিক ইউজ করা, নিমোনিক অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, বিভিন্ন সাংকেতিক চিহ্ন আর কি, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, কিছু ওয়ার্ড, ছোট ছোট ইংলিশ ওয়ার্ড, এগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। তারপরে হচ্ছে গিয়ে তৃতীয় প্রজন্মের যে ভাষা, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেখানে ইংলিশ শব্দগুলো আমরা ইউজ করতে পারি, ইংলিশ ভাষাটা ইউজ করতে পারি। একইভাবে চতুর্থ প্রজন্মতেও আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেখানেও আমরা ইংলিশ ভাষাগুলো ইউজ করতে পারি। তো ইংলিশ ভাষা ব্যবহার করতে পারি বলতে কি, এখানে আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করতে পারি, ওয়ার্ড। হ্যাঁ, আর এই জায়গায় আমরা সি প্রোগ্রাম, সি প্লাস, তারপরে সি, পাইথন, বড় বড় যেগুলো আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। একই সাথে এগুলো তো সি ইউজ করা যায়, সি প্লাস ইউজ করা যায়, বাট এটা বড় বড় সুবিধা হচ্ছে গিয়ে এখানে এসকিউএল, হ্যাঁ, এইটা ইউজ করা যায়, অতি উচ্চতর ভাষা, যেটা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের এত বেশি ডিটেলসে জানা লাগবে না, কারণ এখান থেকে ক এবং খ নম্বরের প্রশ্ন আসে, যদিও আসে। তো এগুলোর জন্য আমরা জাস্ট একটু জানলে হবে যে কম্পিউটারের যে ভাষা, প্রোগ্রামিং যে ভাষা, এই ভাষাকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, ফার্স্ট জেনারেশন, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। দ্বিতীয় প্রজন্মের ভাষা, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এবং তৃতীয় প্রজন্মের ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ভাষা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটুকু জানলেই হবে, এটুকু জানলেই আমাদের জন্য এনাফ। আসেন এবার এই যে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষা বলেন তো, মানে এই ভাষার জনক কে আসলে? প্রোগ্রামিং ভাষার জনক কে? সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনাদের পরীক্ষায় আসে, এমসিকিউ আসে। বিগত সালের প্রশ্নগুলো দেখলে আপনার খেয়াল করবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। বলেন তো, প্রোগ্রামিং ভাষা এর জনক কে? প্রোগ্রামিং ভাষা এর জনক কে? অনেকে হয়তো বলতে পারছেন, প্রোগ্রামিং ভাষার জনক হচ্ছেন অ্যাডা লাভলেস। এটা জেনে রাখবেন, ঠিক আছে? এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামিং যে ভাষা, এই ভাষাগুলোকে আবার আমরা তো দেখলাম প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্মের পরে পঞ্চম প্রজন্ম পর্যন্ত আছে ভাষাগুলা। তো এই ভাষাগুলারে আবার মোটা 4টি দাগে আবারও ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। কি? নিম্ন স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা। এটা হচ্ছে গিয়ে মধ্যস্তরের ভাষা। আর হচ্ছে উচ্চ স্তরের ভাষা। আরটা হচ্ছে গিয়ে অতি উচ্চ স্তরের ভাষা। এই যে নিম্ন স্তরের ভাষা, মধ্যস্তরের ভাষা, আর উচ্চ স্তরের ভাষা এবং অতি উচ্চ স্তরের ভাষা, এই 4টা ভাগে, এই যে প্রজন্মগুলো আমরা একটু আগে দেখলাম, এই প্রজন্মগুলোকে এই 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। মানে এই 4টা ভাগের মধ্যেই 4টা প্রজন্ম আছে। তো
তো নিম্ন স্তরের ভাষার মধ্যে আছে হচ্ছে গিয়ে মেশিন ভাষা, মেশিন যেটা একটু আগে দেখছিলাম আমরা, প্রথম প্রজন্ম যেটা মেশিন ভাষা, এবং অ্যাসেম্বলি ভাষাটাও, অ্যাসেম্বলি ভাষাটাও কিন্তু এখানে যুক্ত। তার মানে প্রথম প্রজন্ম এবং সেকেন্ড প্রজন্ম, ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশন, এই দুইটা কিন্তু আপনাদের নিম্ন স্তরের ভাষার মধ্যে ইনক্লুডেড। তাহলে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা এই দুইটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। ওকে, ডান, এটা গেল বিষয়। তাইলে মধ্যস্তরের ভাষার মধ্যে কি আছে? মধ্যস্তরের ভাষার মধ্যে এত এত বইয়ের মধ্যে এত মধ্যস্তর নিয়ে এত আলোচনা নাই, কিন্তু উচ্চস্তর এবং অতি উচ্চ স্তরের ভাষা নিয়ে আলোচনা আছে। উচ্চ স্তরের ভাষার মধ্যে রয়েছে যেমন পাইথন, ভিজুয়াল বেসিক, এটা তার জেনারেশন আর কি। আর অতি উচ্চ স্তরের ভাষা তো আমরা জানি সবাই, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করা হয় এখানে, এসকিউএল, ম্যাটল্যাব। এটা মনে রাখবেন সবার, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই যে অতি স্তরের ভাষার মধ্যে যে এসকিউএল ইউজ করা হয়, এরপরে হচ্ছে ম্যাটল্যাব ইউজ করা হয়, ম্যাটল্যাব এইটুকু একটু মাথায় রাখবেন। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আর তেমন কিছু না। এখন ম্যাটল্যাবের পূর্ণাঙ্গ মিনিং বলতে পারবেন? ম্যাটল্যাবের পূর্ণাঙ্গ মিনিং হচ্ছে মার্টিক্স ল্যাবরেটরি, জাস্ট আর এমসিকিউর জন্য জেনে রাখলেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের বিভিন্ন স্তরের ভাষা সম্পর্কে জানা হয়ে গেল। এবার আপনাদের এইখান থেকে কিছু প্রশ্ন আসে, যেমন মেশিন ভাষা কি, মেশিন ভাষার সুবিধা অসুবিধা, অ্যাসেম্বলি ভাষা কি, অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধা, তাছাড়া এই যে উচ্চতরের ভাষা কি, উচ্চ স্তরের ভাষার সুবিধা অসুবিধা, এইগুলো আপনাকে একটু জেনে নিলেই আপনাদের এই অংশটুকু কাভার। প্রোগ্রামিংয়ের ইতিহাস থেকে আর কিছু জানা লাগবে না, এটুকু জানলেই আপনার মোটামুটি আপনি ক হোক অথবা খ হোক, এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে আপনি অবশ্যই আনসার করে আসতে পারবেন। তো আমার সাথে থাকেন, আমি বুঝিয়ে দিচ্ছি। মেশিন ভাষা কাকে বলে? প্রথমত মেশিন ভাষা, কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলে। কম্পিউটার যে অবশ্যই নিজস্ব একটা ভাষা আছে 0 এবং 1, এই 0 এবং 1কে মেশিন ভাষা বলে। এখন মেশিন ভাষার সুবিধাগুলা কি বলেন তো? মেশিন ভাষার সুবিধা, মেশিন ভাষার সুবিধা, সুবিধাগুলো বলেন তো, সুবিধা কি কি? নাম্বার 1, দেখেন, মেশিন ভাষাটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা এটা, সুতরাং এখানে সরাসরি যোগাযোগ করা যায়, কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এইটা হচ্ছে একটা সুবিধা, যে মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা, সেখানে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, কারণ 0 এবং 1 দিয়ে সব প্রোগ্রাম লেখা হয়। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, মানে সরাসরি যোগাযোগ করা যায় আর কি। 2 নম্বর সুবিধা হচ্ছে গিয়ে যে এইটা যেহেতু কম্পিউটারের ভাষা, এই ভাষায় যেহেতু আমরা প্রোগ্রাম লিখতেছি 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লিখতেছি, সুতরাং এখানে সময় লাগবে আপনার কম, সময় কম লাগতেছে, এবং সরাসরি যোগাযোগ করা যাইতেছে। তারপরে হচ্ছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হইতেছে না। এইগুলো হচ্ছে সুবিধা, এগুলো আপনার নিজস্ব ভাষায় সুন্দর করে লিখে দিলেই হবে। মেশিন ভাষার অসুবিধাগুলো কোনগুলা? দেখেন, মেশিন ভাষা যেহেতু আমাদের কম্পিউটারের ভাষা 0 এবং 1, সুতরাং এটা বুঝতে কষ্টসাধ্য। যেহেতু মানুষের বুঝতে কষ্টসাধ্য, সুতরাং এটা লিখতেও কষ্টসাধ্য। এটা হচ্ছে একটা বড় ধরনের একটা অসুবিধা। একই ভাষায়, এই ভাষায় যে প্রোগ্রামগুলো আমরা লিখি, যে ভাষাটা আমরা লিখি, এই ভাষায় যে প্রোগ্রাম লিখি, এটা সাধারণ মানুষের জন্য বোঝা আসলে কঠিন। একই সাথে এই প্রোগ্রামে যে এই ভাষায় লেখা প্রোগ্রামগুলো কিন্তু একটা কম্পিউটারের জন্য যেটা লিখবো, মনে করেন আমি একটা কম্পিউটারের জন্য যে প্রোগ্রামটা লিখলাম, অন্য কম্পিউটারে যদি এটা ইউজ করতে চাই তাইলে কিন্তু হবে না। কারণ এইটা যেটার জন্য আমরা যে প্রোগ্রাম কম্পিউটার মডেলের জন্য প্রোগ্রামটা তৈরি করব, শুধুমাত্র ওই কম্পিউটারে এটা ব্যবহারযোগ্য, অন্য কম্পিউটারে নিলে আবার কিন্তু এইটা কাজ করবে না। মেশিন ভাষার আরেকটা বড় অসুবিধা হচ্ছে গিয়ে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ডিবাগিং টেস্ট যেটা, সেটাও ধীরগতির হয়, যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, ভুল ধরাও কঠিন। তো এইগুলো হচ্ছে গিয়ে মেশিন ভাষার একটা অসুবিধা। তো আপনি মেশিন ভাষার সুবিধা এবং অসুবিধা আসলে সুন্দর করে এগুলো আপনার মতো করে সাজাইয়া দিলেই হয়ে যাবে। অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে যদি আপনারা আসে, অ্যাসেম্বলি ভাষা কি যদি প্রশ্ন করা হয়, তাহলে বলবেন যে ভাষা বিভিন্ন সংকেত বা নেমনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়, এটাই বললেই হবে। অ্যাসেম্বলি ভাষার আবার 4টি অংশ থাকে। তো অ্যাসেম্বলি ভাষার যে 4টা অংশ একটু একটু মনে রাখবেন। নাম্বার 1 সেটা হচ্ছে লেভেল, নাম্বার 2 অপকোড, নাম্বার 3 সেটা হচ্ছে গিয়ে অপারেন্ট, এর নাম্বার 4 কমেন্ট। এই 4টা অংশ থাকে। তাইলে অ্যাসেম্বলি ভাষা কাকে বলে? তাহলে সেটা যদি আমাদের কাছে প্রশ্ন আসে যে অ্যাসেম্বলি ভাষা কি, তাহলে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে বিভিন্ন ধরনের সংকেত বা নেমনিক ব্যবহার করে যে ভাষা
বা যে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। এবং অ্যাসেম্বলি ভাষার 4টা অংশ থাকে, একটা হচ্ছে লেভেল, অপকোড, অপারেন্ট এবং কমেন্ট। প্রশ্ন আসতে পারে লেভেল কি? লেভেল তো আমরা বুঝি, লেভেল নিয়ে কোনো প্রবলেম নেই, এটা লেভেলে লিখতে হয় সেটা। অপকোড এবং অপারেন্ট নিয়ে প্রশ্ন থাকতে পারে। কমেন্ট মানে হচ্ছে একটা মন্তব্য, সেটা আমরা মন্তব্য দিই। অপকোড এবং অপারেন্টটা একটু বুঝে ফেলি। এ এবং বি, মানে এ এবং বি এই দুইটা যোগ করতেছেন, এই যে দুই কাজটা যোগের কাজটা করতেছেন, যাকে কাজ করতেছেন, যে অপারেশনটা হচ্ছে, মানে যোগটা হচ্ছে, এই দুইটার মধ্যে যে যোগ হইতেছে, যে অপারেশনটা করতেছে, সেটাকে বলা হচ্ছে অপকোড। আর যার উপর এই জিনিসের এ এবং বি এর উপর অপারেশনটা হচ্ছে, যার কারণে এই দুইটাকে বলা হচ্ছে অপারেন্ট। মানে বুঝেন ভালো করে, যে অপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে অপকোড, আর যার উপর অপারেশনটা হচ্ছে তাকে বলা হচ্ছে অপারেন্ট। আশা করি অপারেন্টটা বুঝছেন। তাহলে এই হচ্ছে অ্যাসেম্বলি ভাষার 4টা অংশ। এই অ্যাসেম্বলি ভাষার 4টা অংশটা একটু জেনে নিলেন, ভেরি নাইস। এখন আপনাদের অ্যাসেম্বলি ভাষার একটু সুবিধা এবং অসুবিধাটা জেনে নিলেই হয়ে যাবে। সো অ্যাসেম্বলি ভাষার সুবিধা কি এবং অসুবিধা কি? দেখেন, অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার তুলনায় বোঝা সহজ, কারণ এখানে নিমোনিক বা সাংকেতিক ওয়ার্ডগুলো দিয়ে লেখা হয়, সুতরাং এটা একটু বোঝা সহজ। একই সাথে এই ভাষায় প্রোগ্রাম যান্ত্রিক ভাষার তুলনায় তো অবশ্যই সহজ, এই ভাষায় বোঝা সহজ। একই সাথে এই ভাষায় প্রোগ্রাম রচনা করতে সময় এবং শ্রম কম লাগবে। তারপরে হচ্ছে গিয়ে প্রোগ্রাম সহজে পরিবর্তন করতে পারবেন আপনি, যেহেতু এটা মেশিন ভাষার মতো নয়, সুতরাং আপনি এটা সহজে পরিবর্তন করতে পারবেন। এবং ডিবাগিংটা, ভুল সংশোধনটা করাটা আপনার মেশিন ভাষার তুলনায় সহজ হবে। এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধার দিক থেকে চিন্তা করলে আপনি দেখবেন যে মেশিন ভাষায় কিন্তু সরাসরি কম্পিউটারের ভাষার সাথে যোগাযোগ করা হয়, সুতরাং সেখানে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। কিন্তু অ্যাসেম্বলি ভাষায় সরাসরি 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লেখা হয় না, বিধায় এখানে আপনার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তো এটা একটা অসুবিধা, যে এখানে একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হইতেছে। একই সাথে আরেকটা সমস্যা হচ্ছে গিয়া, প্রোগ্রাম রচনার সময় এই প্রোগ্রামারকে মেশিন ভাষার সম্পর্কে ধারণা থাকতে হবে। বিকজ হচ্ছে গিয়া যে কম্পিউটারে আমি লিখবো, ওই কম্পিউটারের ভাষা সেটা আমাকে ভালো করে জানতে হবে, যে নতুবা আমি অ্যাসেম্বলি ভাষায় আবার লেখা কঠিন হয়ে যাবে। এবং এই যে যেই যেই অ্যাসেম্বলি ভাষাটা, এই ভাষাটাও মেশিন ভাষার মতো এক কম্পিউটারের জন্য রচনা করা প্রোগ্রাম অন্য কম্পিউটারে কিন্তু ইউজ করা যাবে না। এগুলো হচ্ছে মোটামুটি অ্যাসেম্বলি ভাষার অসুবিধাগুলো। তো এই সুবিধা এবং অসুবিধাগুলো আপনি খাতা সুন্দর করে নোট করে নেবেন আপনার মতো করে। তারপরে পরীক্ষায় যদি এখান থেকে খ নম্বরে প্রশ্ন আসে তো সুন্দর করে দিয়ে দিবেন। খ নম্বর মানে 2 মার্ক, কিন্তু মনে রাখবেন 2 মার্ক কিন্তু কম না। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে, এই মোটামুটি মেশিন ভাষা চলে গেল, তারপরে অ্যাসেম্বলি ভাষাটা চলে গেল, এবং উচ্চতর ভাষাটাও সেম। উচ্চতর ভাষাটা একটু ভালো করি, এগুলো বুঝছেন, তার মানে উচ্চতর ভাষা আপনি পারবেন। উচ্চতর ভাষা থেকে সুবিধা অসুবিধা আসে যদি তাও পারবেন। উচ্চতর ভাষার সুবিধা অসুবিধা কি হতে পারে? দেখেন, উচ্চতর ভাষা যেহেতু মেশিন ভাষা নয়, সুতরাং অ্যাসেম্বলি ভাষাও নয়, এর কারণে এটা অনেক সহজ হবে, কারণ এটা আমরা আমাদের ভাষায় আমরা লিখবো, ইংরেজি ভাষায় লিখবো। সুতরাং উচ্চতর ভাষার সুবিধা হচ্ছে গিয়ে এইটা, যে উচ্চতর ভাষা শেখা সহজ, লেখা সহজ, এবং প্রোগ্রাম লিখতে সময় লাগবে কম। অনেক সুবিধা পেলাম। এবং যেহেতু আমাদের ইংলিশ ভাষায় আমাদের ভাষায় লিখবো, সুতরাং সেটা হচ্ছে ভুল হবার সম্ভাবনা কম থাকবে। আর ভুল যদি হয়, তাইলে এই সংশোধন করা আমাদের সহজ হবে। ডিবাগিং টেস্টিং আমাদের জন্য খুবই ভালো, মানে খুব কম সময় হবে। ক্লাসটা এখন শেষ করে দেব। শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে খুব প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে গিয়ে যে একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, একটা সুন্দর, সুষ্ঠু, সহজ একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য বা গুণাবলী কি হতে পারে? সেটি হবে সহজ, সংক্ষিপ্ত এবং বোধগম্য। নাম্বার 1, কম সময় লাগবে, কম মেমোরির প্রয়োজন হবে, বাগ খুঁজে বের করা এবং ডিবাগিং সহজ হবে, অর্থাৎ ভুল ধরা সহজ, এবং ভুলগুলা সংশোধন করাও আমাদের জন্য সহজ হতে হবে, সহজে সম্প্রসারণযোগ্য, অর্থাৎ এক কম্পিউটারের যে প্রোগ্রামটা যাতে অন্য কম্পিউটারও ইউজ করতে পারে। এই বিষয়গুলো হচ্ছে একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। আপনার এটাও প্রশ্নে আসতে পারে, সুতরাং এটাও নোট করে ফেলবেন। তো ডিয়ার লার্নার্স, আজকে আমি এখানে আপনাদের ক্লাসটা শেষ করতেছি। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আপনাদের ফুল আইসিটি বইটা ডে বাই ডে আমি কভার করে দেব। যাদের এই ক্লাসটি ভালো লেগেছে বা এইখান থেকে আরও ক্লাসগুলো করতে চান, অবশ্যই আমার কমেন্টে বলবেন। একই সাথে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি আপনাদের ফুল আইসিটি বইটা ডে বাই ডে কভার করে দেব। তো সবার জন্য শুভকামনা। সবাই টেবিলে গিয়ে পড়তে বসবেন, একটু রেস্ট নিয়ে। আল্লাহ হাফিজ।